আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যা তোমাদের প্রস্তুতিটাকে আর একটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের এই বইটাতে অসংখ্য কিউআর কোড সংযোজিত আছে। তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটি স্ক্যান করতে পারো। সে একজন শিক্ষক এসে সঙ্গে সঙ্গে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে, যার মাধ্যমে তুমি এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। চলো কুমিল্লাপুর 2021-এ আসা একটা প্রশ্ন নিয়ে আমরা কথা বলি। এখানে দেখো উদ্দীপক হিসেবে XYZ প্রতীকী অর্থে ব্যবহৃত কয়টা মৌল, 3টা মৌল দেওয়া আছে। এর নিচে ওদের যে পারমাণবিক সংখ্যাটা বলে দেওয়া আছে। এখন পারমাণবিক সংখ্যা দেখে কিন্তু আমরা মৌলটা চিনতে পারি, তাই না? তাহলে পারমাণবিক সংখ্যা দিয়ে চলো আমরা হিসাব করি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। 7 নম্বরে কাকে পাইলাম আমরা? নাইট্রোজেনকে পাইলাম। এরপরে দেখো নাইট্রোজেনের পর অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। ওয়াই হিসেবে পাইলাম ফসফরাস, তারপর সালফার, ক্লোরিন। তাহলে 17 নম্বরে কাকে পাইলাম? ক্লোরিনকে পাইলাম। তাহলে আমরা সবগুলো মৌল চিনে ফেলার পরে ক খ গ ঘ 4টা প্রশ্ন কি বলছে দেখো তো। যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে? তারপরে পটাশিয়াম আর ফ্লোরাইড একসাথে একটা যৌগ গঠন করছে। এই পটাশিয়াম ফ্লোরাইড উচ্চ গলনাঙ্ক আর উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ, এটা ব্যাখ্যা করতে বলছে। গ নম্বরে আমাদের কি বলছে? X2 অণুর বন্ধন গঠন। এক্স আমাদের কি ছিল? নাইট্রোজেন ছিল, তাই না? এখন নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন একসাথে যখন বন্ধন গঠন করবে, ওই বন্ধন গঠনের প্রক্রিয়াটা বা গঠনটা আমাদের এখানে ব্যাখ্যা করা লাগবে। এরপরে ঘ নম্বরে কি বলছে দেখো তো। ওয়াই ও জেড দ্বারা গঠিত দুটি ভিন্ন যৌগের মধ্যে একটি অষ্টক নিয়ম মানলে আরেকটি মানে না। এখন ওয়াই আর জেড আমাদের কি ছিল? ফসফরাস আর ক্লোরিন ছিল। ফসফরাস আর ক্লোরিন দুইটা যৌগ গঠন করে আমরা জানি, PCl3 আর একটা হচ্ছে PCl5। এই দুইটা যৌগের ভিতর একজন তোমার অষ্টক নিয়ম মেনে চলে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুটায় 8টা ইলেকট্রন ধারণ করতে পারে। আরেকজন কি করে? এক্ষেত্রে অষ্টক নিয়ম মেনে চলে না, 8-এর চেয়ে বেশি ইলেকট্রন হয়ে যায়, অর্থাৎ অষ্টক সম্প্রসারণ ঘটে। চলো আমরা এখন এগুলো বর্ণনা করব। আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরগুলোও করে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই বইটা সংগ্রহ করে নিতে পারো। এবার দেখো আমাদের কি বলছিল? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ, তাই না? দেখো দুর্বল একটা বল আছে যেটা সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর ভিতরে। এই দুর্বল আকর্ষণ বলটা আমরা দেখতে পাই। এরকম সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু যখন খুবই কাছাকাছি অবস্থান করবে, ওদের ভিতরে এরকম একটা আকর্ষণ বল কাজ করবে, কিন্তু ওই আকর্ষণ বলটা খুবই দুর্বল হবে, যার জন্য এটাকে আমরা কি বলবো? ওই যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলবো। এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা আমরা শুধুমাত্র দেখতে পাই সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগগুলোর ভিতরে, যেখানে একটা দুর্বল বন্ধন কাজ করে। এরপরে দেখো পটাশিয়াম ফ্লোরাইড দেওয়া আছে একটা যৌগ, যেটা হচ্ছে আয়নিক যৌগ। কিভাবে আমি বুঝলাম এটা আয়নিক যৌগ? আয়নিক যৌগ বলতে আমরা ধাতু আর অধাতুকে বুঝাই, যাদের ভিতরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠিত হয়। এখন দেখো পটাশিয়াম একটা ধাতু, আমরা জানি কি জন্য? পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে তোমার একটা ইলেকট্রন থাকে, তাই না? একটা ইলেকট্রন যখন ও ত্যাগ করে দেয়, একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ও ধনাত্মক আয়নে পরিণত হয়। ওই ত্যাগকৃত ইলেকট্রনটা ফ্লোরিন যদি গ্রহণ করে, মনে করো ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে না, ওর অষ্টক পূরণ করার জন্য আর একটা লাগে। মনে করো পটাশিয়ামের ছেড়ে দেওয়া ওই ইলেকট্রনটা ফ্লোরিন গ্রহণ করলো, তাহলে একজন ইলেকট্রন ত্যাগ করতেছে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করতেছে। ইলেকট্রন এরকম আদান প্রদানের মাধ্যমে ওরা আয়নে পরিণত হচ্ছে। পটাশিয়াম দান করার মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হলো, ফ্লোরিন গ্রহণ করার মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হলো। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু এখানে বন্ধন গঠিত হচ্ছে, তাহলে আমরা এটাকে কি বলবো? আয়নিক বন্ধন বলবো। এখন আয়নিক বন্ধনগুলোর ভিতরে শক্তিশালী একটা বল কাজ করে। তুমি দেখো ক নম্বরে আমরা কি বলছি? যে সমযোজী বন্ধন যদি হইতো তাহলে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করতো, তাই না? দুর্বল ভ্যান ডার ওয়ালস। এখন দুর্বল শক্তি মানে দুর্বল ভাবে আকর্ষিত, তাহলে তুমি চাইলে হচ্ছে ওকে ছুটায় ফেলতে পারো। কিন্তু ওদের বন্ডটা যদি অনেক স্ট্রং হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু এই বন্ধনটা ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, তাই না? এখন পটাশিয়াম আর ফ্লোরাইডের ভিতরে আয়নিক বন্ধন গঠিত হয়েছে। আয়নিক বন্ধন ভাঙতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয়। তুমি যদি এই পটাশিয়াম ফ্লোরাইডকে গলায় ফেলতে চাও, সেক্ষেত্রে তোমার অনেক বেশি তাপ দেওয়া লাগবে, অনেক বেশি চাপ অথবা শক্তি প্রয়োগ করা লাগবে। আবার যদি ওদেরকে ফুটাইতে চাও, স্ফুটনাঙ্ক, সেটাও অনেক বেশি তাপ দেওয়া লাগবে, স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে কি জন্য? কারণ ওরা আয়নিক যৌগ। আয়নিক যৌগ শক্তিশালী বন্ধন দ্বারা যুক্ত থাকে, আন্তঃআণবিক বল অনেক বেশি কাজ করে ওদের ভিতরে। তাহলে ওই জন্য ওরা কি করবে? গলনাঙ্ক
গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক বেশি হবে। এরপরে আমাদের কি বলছিল যে X2 গঠন, তার মানে নাইট্রোজেন একটা অণু। নাইট্রোজেন আমরা জানি এই সকল গ্যাসগুলা কি করে, তোমার দ্বি পরমাণু অণু গঠন করে। দ্বি পরমাণু অণুর ক্ষেত্রে নাইট্রোজেন কি করবে, একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো নাইট্রোজেন ওর সর্বশেষ কক্ষপথে আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন। নাইট্রোজেনের ইলেকট্রন আছে হচ্ছে 7টা। এর ভিতর প্রথম কক্ষপথে আমাদের একটা ইলেকট্রন থাকতেছে, আর সর্বশেষ কক্ষপথে দেখো 3 4 5 5টা ইলেকট্রন আমরা পাচ্ছি। এখন ও কি করবে, অষ্টক পূরণ করে, মানে যে কোনো কেউই হচ্ছে কি চায়, স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, নিজের মানে নিজে যাতে স্বাবলম্বী হয়, ওর যাতে কারো উপর ডিপেন্ড করতে না হয়, কারো থেকে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করতে যাতে না হয়, এজন্য ওরা কি করে, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন মানে ধারণ করতে চায়। 8টা ইলেকট্রন ধারণ করার মাধ্যমে অষ্টক পূরণ হয়, আর সেক্ষেত্রে ওই মৌলগুলো সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় থাকে। এখন নাইট্রোজেন দেখো, ওর সর্বপ্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, পরবর্তী কক্ষপথে ওর 5টা ইলেকট্রন আছে। এখন ও কি করবে, এখানে 8টা ইলেকট্রন বানাইতে যাবে, 5টা ইলেকট্রনের সাথে ওর আরো 3টা লাগে, তাই না? এখন ওর যে 5টা ইলেকট্রন আছে, ও এখান থেকে এক জোড়া মুক্ত জোড় হিসেবে আমরা দেখতে পাবো। দেখো এই যে এক জোড়া ইলেকট্রন, এটা হচ্ছে মুক্ত জোড় অবস্থা, মানে এটা হচ্ছে বন্ধন গঠন করবে না। কিন্তু এইখানে বাকি যে 3টা, এই 3টা কি করবে, ওর পাশে থাকা আরেকটা নাইট্রোজেন অণু, মানে একসাথে অনেকগুলো গ্যাস অণু থাকে না, নাইট্রোজেন একসাথে অনেকগুলো আছে, ওরা পরস্পরের ভিতরে কি করবে, এই যে তোমার এই 3টা ইলেকট্রন একসাথে শেয়ার করা শুরু করবে। এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন একসাথে 3টা করে ইলেকট্রন যদি শেয়ার করে, তাকাও তো এদিকে, 3টা করে ইলেকট্রন শেয়ার করতেছে, তার মানে এখানে 3 জোড়া শেয়ার করা ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন আছে। দেখো 3 জোড়ার মাধ্যমে এখানে কি হয়, 6টা ইলেকট্রন ও পেয়ে যায়। দেখো ওই নাইট্রোজেনটার কাছেও 6টা ইলেকট্রন হয়ে গেল, এই নাইট্রোজেনের কাছেও 6টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে 6টা ইলেকট্রন, আর ওরা মুক্ত জোড় হিসেবে রাখছিল আরো 1 জোড়া করে, তাই না? তাহলে 3 জোড়া আর 1 জোড়া 4 জোড়া, তার মানে 8টা ইলেকট্রন ওদের হয়ে গেছে। এখন এই নাইট্রোজেনটার কাছেও 8টা ইলেকট্রন আছে, ওর কাছেও 8টা ইলেকট্রন আছে। 8টা ইলেকট্রন ধারণের মাধ্যমে ওরা কি করলো, অষ্টক পূরণ করলো। অষ্টক পূরণ করলে ওরা কিন্তু সর্বোচ্চ স্থিতিশীল অবস্থা হয়ে গেল। দেখো ওরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করলো, ওরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে অষ্টক পূরণ করলো। ওদের দুজনের কিন্তু আর কারোর সাথে কোনো লেনা দেনা নেই, ওরা কারো থেকে ইলেকট্রন গ্রহণও করবে না, কাউকে দিবেও না, ওরা দুইজন শেয়ার করে অষ্টক পূরণ করে হচ্ছে মানে এভাবে থেকে যেতে পারতেছে। তার মানে ওরা স্ট্যাবলিশ একটা দশায় আসলো। এভাবে দেখো নাইট্রোজেন অণুটা অষ্টক পূরণ করলো কিভাবে, অথবা অণু গঠনটা করলো কিভাবে, একই পরমাণু দুইটা একসাথে যখন যুক্ত হয়ে এরকম মানে দ্বি পরমাণু অণু আমরা এগুলাকে বলি, সেক্ষেত্রে নাইট্রোজেন কি করলো, অণু গঠন করলো, যেটার গঠন আমাদের জানতে চাইছিল প্রশ্নে, যেটা গঠন তুমি ডায়াগ্রামে এঁকে দেখাই দিলা। এরপরে আমাদের কি বলছিল, ফসফরাস আর ক্লোরিন যদি যৌগ গঠন করে PCl3 হবে আর PCl5 হবে। এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাই, ওর সর্বশেষ কক্ষপথে এখানে দেখো 3 আর 4 5টা ইলেকট্রন ধারণ করে। তাহলে ফসফরাস ওর সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন যখন ধারণ করবে, এই 5টা ইলেকট্রন কি করবে, ও হচ্ছে শেয়ার করবে ক্লোরিনগুলোর সাথে। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আবার কয়টা আছে দেখো তো, গুণ 2 4 6 তারপরে 7টা। তাহলে অষ্টক পূরণ হইতে আর কয়টা লাগে, আরো একটা লাগে। এখন ওই একটা ইলেকট্রন ও কি করবে, ফসফরাসের সাথে শেয়ার করবে। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে দেখো 5টা ইলেকট্রন আছে, এই দেখো 2টা 3 4 5। এই 5টা ইলেকট্রনের 3টার সাথে মানে 3টা বিজোড় ইলেকট্রনের সাথে একটা করে ক্লোরিন এসে ইলেকট্রন শেয়ার করা শুরু করবে। ক্লোরিন যখন ফসফরাসের একটা ইলেকট্রন শেয়ার করতেছে, ক্লোরিনের কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে। দেখো এইদিকে তাকাও, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, ওর 4 জোড়া। এই ক্লোরিনটার দিকেও তাকাও, 1 2 3 4। সর্বশেষ কক্ষপথে কিন্তু 3টা ক্লোরিনেরই 4 জোড়া করে 8টা ইলেকট্রন তোমার হয়ে গেছে, তার মানে অষ্টক পূরণ হইলো। কিন্তু ফসফরাস কেন্দ্রীয় পরমাণুর হিসাবটা আমাদের এখানে মেইন। কেন্দ্রীয় পরমাণুতে যদি তোমার অষ্টক পূরণ হয়, তাহলে আমরা বলবো এই যৌগটা অষ্টক নীতিটা মেনে চলে। আর যদি কেন্দ্রীয় পরমাণুটা অষ্টক না মানে 8টা না হয়, তাহলে আমরা বলবো যে অষ্টক নীতিটা মেনে চলে না। তাহলে ফসফরাসেরটা গণনা করি চলো। ক্লোরিন যে ওর সাথে শেয়ার করলো, ফসফরাসও কিন্তু ওই ক্লোরিনে শেয়ার করা ইলেকট্রনটা পাচ্ছে। দেখো এইখানে ওর 1 জোড়া 2 জোড়া 3 জোড়া ইলেকট্রন হলো, ওর আগে থেকে একটা মুক্ত জোড় ইলেকট্রন ছিল, তাহলে 3 জোড়া বন্ধন জোড় আর 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, তার মানে 4 জোড়া হয়েছে মোট তোমার জোড়। তাহলে ইলেকট্রন জোড় যখন 4 জোড়া, তার মানে হচ্ছে তোমার 8টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে এখানে কি হবে, অষ্টক নীতিটা মেনে চলবে। এরপরে PCl5 আর একটা যৌগ আছে, সেখানে কি হয়, ফসফরাসের সাথে 5টা ক্লোরিন তোমার যুক্ত হয়। 5টা ক্লোরিন যুক্ত হইলে এখানে আমরা দেখতে পাই এরকম একটা স্ট্রাকচার। দেখো ফসফরাসের
5টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে আমরা জানি, সেখানের সাথে তোমার 5টা ক্লোরিন যুক্ত হয়েছে। ক্লোরিনের অষ্টক পূরণ করতে আর একটা ইলেকট্রন লাগে। ওই ফসফরাসের একটা করে ইলেকট্রন, 5টা ইলেকট্রন, ওরা সবাই কি করবে, একটা করে ইলেকট্রন শেয়ার করবে। এই ক্লোরিনটা ওর একটা ইলেকট্রন ফসফরাসকে দিবে, ফসফরাসের একটা ইলেকট্রন ও নিবে বলতে একসাথে শেয়ার করতে থাকবে। তাহলে ক্লোরিন এখানে আবার একটা দুইটা 5টা ক্লোরিন ফসফরাসে 5টা ইলেকট্রন তোমার হচ্ছে শেয়ার করতেছে। এখন শেয়ার করার মাধ্যমে ক্লোরিনগুলোর দিকে তাকাও। প্রথমে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া কমপ্লিট হয়ে গেছে, তার মানে 8টা ইলেকট্রন। ওর ক্ষেত্রেও 8টা আছে, 8টা ক্লোরিন সবগুলা 8টা ইলেকট্রন পেয়ে গেছে ওদের সর্বশেষ কক্ষপথে। তার মানে ওর কি হইলো, অষ্টক পূর্ণ হইলো। কিন্তু আমি কি বলছিলাম, দেখতে হবে কেন্দ্রীয় পরমাণুটা। কেন্দ্রীয় পরমাণুতে যদি 8টা পূরণ হয় তাহলে বলবো অষ্টক মানছে, আর যদি কেন্দ্রীয় পরমাণুতে না হয় সেক্ষেত্রে হবে না। তাহলে কেন্দ্রীয় পরমাণু কে, আমাদের ফসফরাসের দিকে এখন তাকাও। এই দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 5 জোড়া ইলেকট্রন ওর সর্বশেষ কক্ষপথে হইলো। 5 জোড়া ইলেকট্রন হওয়ার মাধ্যমে 5 দুগুণে 10টা ইলেকট্রন আছে। এখন আমরা অষ্টক নিয়মে জানি যে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হইতে হবে, কিন্তু এখানে 10টা হয়েছে, তার মানে 8-এর চেয়ে বেশি। তার মানে এখানে অষ্টক সম্প্রসারণ ঘটছে। ফসফরাসের মানে ফসফরাস যে পেন্টাক্লোরাইড, সেখানে অষ্টক সম্প্রসারণ নীতিটা ঘটছে। আবার যদি অষ্টকের চেয়ে যদি কম হইতো সেক্ষেত্রে আমরা কি বলতাম, অষ্টক সংকোচন। তাহলে আমাদেরকে এটাই জানতে চাইছে যে ফসফরাস আর ক্লোরিন এই দুইটা মানে পরমাণু মিলে যৌগ গঠন করতে পারে 2 ধরনের যৌগ, একটা হচ্ছে PCl3 আর একটা PCl5। PCl5 দেখো অষ্টক নিয়মটা মেনে চলে না, কারণ এখানে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে 10টা ইলেকট্রন হয়েছে। PCl3 এর ক্ষেত্রে কিন্তু অষ্টক নিয়ম মানছিল, কারণ ওখানে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে আমাদের 8টা ইলেকট্রনই আমরা পাইছিলাম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে PCl5 মানবে না, অষ্টক নিয়ম মানবে না, আর PCl3 মানবে, এটাই আমাদের প্রশ্নে জানতে চাইছে। তাহলে এভাবে ডায়াগ্রামটা ঠিকভাবে দিয়ে ইলেকট্রন বিন্যাস করে যদি তুমি এভাবে ইনফরমেশনগুলো পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ তোমরা সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, তোমার উদ্দীপক ধরতে পারে, সেই অনুযায়ী অ্যান্সারটা করতে পারার জন্য অবশ্যই দরকারি এই প্র্যাকটিসটা অবশ্যই তোমাদেরকে করতে হবে, যার জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।